হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার রিভিউ। বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের কালকে টেস্ট ম্যাচ, প্রথম টেস্ট ম্যাচটা শেষ হয়েছে মাত্র। ওয়েল ডান বাংলাদেশ, ওয়েল ডান। বাংলাদেশ আউট ক্লাস করছে পাকিস্তানকে ফার্স্ট ম্যাচে থ্রু আউট দ্য 5 days। অনেকগুলো মিস্টেক আমাদের ছিল, বাট উই প্লেড রিয়েলি ওয়েল। উই প্লেড লাইক এ টেস্ট ক্রিকেটিং নেশন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ এজ ওয়েল। পাকিস্তান বাংলাদেশে আসছে WTC সার্কেল শুরু হয়েছে 2026 and 27-এর। সো ফার্স্ট ম্যাচে বাংলাদেশ প্লেড আউটস্ট্যান্ডিং ক্রিকেট থ্রু আউট দ্য 5 days। বাংলাদেশ প্লেজ আউটস্ট্যান্ডিং ক্রিকেট। অনেকগুলা অ্যাচিভমেন্ট আছে আমাদের এখানে। বাংলাদেশ ফার্স্ট টাইম ডিফিটেড পাকিস্তান ইন বাংলাদেশ। বাংলাদেশ এর আগে কখনো পাকিস্তানকে টেস্টে বাংলাদেশে হারায় নাই। বাংলাদেশ গত 2024-এর ডিসেম্বরে পাকিস্তানকে হারাইছে, পাকিস্তানে যে হোয়াইট ওয়াশ করছে 2-0, and this is the first win for Bangladesh against Pakistan in home. Brilliant performance. এত ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে। 5 নম্বর ডেতে গেছে ম্যাচ। এই লাস্ট সেশনে গিয়ে খেলা শেষ হয়েছে। ইট ওয়াজ অ্যান ওপেন ফর দ্য রেজাল্ট এট লাস্ট ডে। একটা টাইমে মনে হচ্ছিল যে পাকিস্তান উইনের জন্য যাচ্ছে, রান চেজের জন্য যাচ্ছে। বাংলাদেশ 268 রান টার্গেট দেয় ফিফথ ডেতে পাকিস্তানকে। ওইখান থেকে পাকিস্তান 163-তে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ কনভিনসিংলি এই টেস্ট ম্যাচ জিতে, which is brilliant. এই টেস্টে হিরো আসলে অনেকেই। মিরাজ বোল্ড রিয়েলি ওয়েল ফার্স্ট ইনিংসে। সেকেন্ড ইনিংসে সে অনেক ভালো বোলিং করছে, 5 উইকেট নেয় সে প্রথম ইনিংসে। সেকেন্ড ইনিংসে নাইট নারা 5 রান নেয়, টেইল্যান্ডারকে পুরো একদম রাশ আউট করে দেয় লাস্ট 20 মিনিটসে। মানে একটা স্পেল 4 ওভারে একটা স্পেল পাকিস্তানকে পুরো ক্রাশ করে দেয়। দেয়ার ওয়াজ এ লিটল বিট অফ পসিবিলিটি যে হাফ অ্যান আওয়ার এন্ড 45 মিনিটস যদি পাকিস্তান হোল্ড করতে পারতো তাহলে হয়তো ড্র করতে পারতো ম্যাচটা। অনেক সময় দেখা যায় বাংলাদেশ টেইল্যান্ডারকে অনেক স্ট্রাগল করে টেইল্যান্ডারকে ফালাইতে বা টেইল্যান্ডারকে ফিনিশ করতে, লাস্টের দিকে এসে ম্যাচে চোখ করে যায়। বা বড় টিমগুলো দেখা যায় টেইল্যান্ডারকে নিয়ে বাংলাদেশের কাছে এরকম অনেক ম্যাচও হয়েছে যে টেইল্যান্ডার নিয়ে বাংলাদেশের সাথে ড্র করে ফেলছে অথবা জিতে গেছে। স্পেশালি পাকিস্তানের তো আমাদের পুরনো রেকর্ড আছে মুলতান টেস্ট, যেখানে ইনজামুল হক টেইল্যান্ডারকে নিয়ে পুরো ম্যাচটা বেরিয়ে করে নেয়। ওইটা আমাদের কনফার্ম উইন ম্যাচ ছিল। বাট উই came across a long way। আমরা ওই প্রসেস থেকে বের হয়ে আসছি। আমাদের কাছে এখন এক্সপ্রেস পেস আছে, ভালো স্পিন আছে এবং মিরপুর উইকেটে, পেস উইকেটে এরকম একটা পারফরমেন্স, একটা স্টেটমেন্ট দেয় ভালো একটা টেস্ট নেশন হওয়ার জন্য, টেস্ট ক্রিকেটিং নেশন হওয়ার জন্য। So very well done to Bangladesh. Kudos to all the players, management and coaching staff. So start from the beginning, যে যতই হিরো থাকুক এই ম্যাচের হিরো কিন্তু বাংলাদেশের মিডল অর্ডার। দ্য ওয়ে দে ব্যাটেড বোথ ইনিংস, স্পেশালি শান্ত এন্ড মুমিনুল প্লাস মুশি, এটা বাংলাদেশকে সেভ করছে কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারই। বাংলাদেশে হয়তো ম্যাচ উইন করছে বোলিং এর জন্য স্পেশালি, বাট ম্যাচ বাঁচাইছে কিন্তু এবং ম্যাচকে স্টেবল করে দিয়েছে কিন্তু বাংলাদেশের মিডল অর্ডার। They batted brilliantly, especially first innings এ, যেখানে গ্রিন টপ উইকেটে প্রথমে আর্লি উইকেট পড়ে যায় আমাদের। দুজন ওপেনারই ফেল করে বুথ ইনিংসে, বাট স্পেশালি ফার্স্ট ইনিংসে যখন বল মুভ করতেছিল, সুইং করতেছিল, ওইখানে আর্লি ওপেনার যাওয়ার পরে শান্ত এন্ড মুমিনুল দ্য ওয়ে দে ব্যাটেড এন্ড ওটার উপর বেস করে আমরা 400 রানের একটা টার্গেট নেই, 400 রানের একটা লিড দেই পাকিস্তানকে। ওইখান থেকে পাকিস্তান ব্যাকফুটে চলে যায় এবং বাংলাদেশ ওইখান থেকে ফ্রন্ট ফুটে শুরু হয়। দো পাকিস্তানের ডেবিউটান্ট বোথ প্লেয়ার প্লেড ব্রিলিয়েন্টলি, স্পেশালি আজান আওয়েজ, নতুন প্লেয়ার, টেকনিক ভালো, ইয়াং প্লেয়ার, অনেক এক্সাইটিং এবং অনেক হাংরি মনে হয়েছে তাদেরকে। সো দে ব্যাটেড ব্রিলিয়েন্টলি। ওইখান থেকে পাকিস্তান একটা সময় ব্যাক করে আসে কিন্তু ম্যাচে ডিফিসিটটা অনেক কমায় ফেলে। অ্যারাউন্ড 36 রানের মতো ডিফিসিট ছিল পাকিস্তানের ফার্স্ট ইনিংস পরে। বাট বাংলাদেশের ওইখানে সেকেন্ড ইনিংসে ব্রিলিয়েন্ট ব্যাটিং বাই শান্ত এন্ড মুমিনুল, ওইখান থেকে আমরা ব্যাক করে ফেলি। মাঝখানে রেইনের একটা ইন্টারাপশন হয়। এই টেস্টে কিন্তু লাকও আমাদের সাথে ছিল না। আমাদের রিভিউ গুলা মানে আমরা এলবিডব্লিউ গুলা পাচ্ছিলাম না, আম্পায়ার স্কোর গুলা সবসময় পাকিস্তানের পক্ষে যাচ্ছিল। আর একটা জায়গায় তো ম্যাচ এমন একটা টার্নিং পয়েন্টে এসে আমাদের এগেইনস্টে যায় লাক, যে ওইখানে যদি ওই
তাসকিনের একটা বল যখন আমাদের 183 লিড ছিল, পাকিস্তানের লাস্ট রেকগনাইজ প্লেয়ার সালমান আগা এবং রিজওয়ান ব্যাটিং করতেছিল, দুজনেই কিন্তু 0 রানে নিউলি ব্যাটিং করতেছে, মানে মাত্র আসছে। সালমান হয়তো 8-10 বল খেলছে, রিজওয়ান মাত্র আসছে ব্যাটিং এ। ওইখানে তাসকিন একটা ব্রিলিয়ান্ট বল করে আউটসাইড অফ স্টাম্প বল করে আউটসুইং করে বের হয়ে যাচ্ছিল হালকা, ওইখান থেকে সালমান আগার একটা এজ হয় এবং মনে হচ্ছিল যে এই উইকেটের পরে পাকিস্তান কলাপস করবে, বাংলাদেশ হয়তো অ্যারাউন্ড 150 রানের লিড পাবে। বলটা নো বল হয়ে যায়, ফ্রন্ট ফুট নো বল। তার আম্পায়ার মানে টিভি আম্পায়ার ওইখান থেকে বলে যে এটা ফ্রন্ট ফুট নো বল হয়েছে, সো সালমান আগাকে ব্যাক করে নিয়ে আসে। ওইখান থেকে রেজওয়ান এন্ড সালমান আগার 100 রানের একটা পার্টনারশিপ হয়, 120 রানের আই গেস, এরকম একটা রানের পার্টনারশিপ হয়ে যায়। ওইখান থেকে পাকিস্তান আবার ফ্রন্ট ফুটে চলে আসে। যদি ওই উইকেটটা আমরা পেয়ে যেতাম তাহলে হয়তো এই টেস্টটা 4 দিনে শেষ হয়ে যেত, মানে যদি না ডেফিনেটলি 4 দিনে শেষ হতো। যদি বাংলাদেশ ওখানে 125 রানেরও লিড পাইতো, তাহলে ধরেন থার্ড ডেতে মানে বাংলাদেশ ফোর্থ ডেতে ফার্স্ট ইনিংস মানে ফার্স্ট সেশনে ডিক্লেয়ার করে দিত এবং ওইখান থেকে পাকিস্তান ওই ম্যাচ বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যেত। বাংলাদেশ হয়তো 400-450 রানের লিড নিয়ে বসে থাকতো। আনফরচুনেটলি এটা আমাদের পক্ষে যায় নাই, দু একটা ক্যাচও ড্রপ হয়েছে, ভাইটাল ক্যাচ ড্রপ হয়েছে। সেকেন্ড ইনিংসেও একটা ভেরি ভাইটাল সিচুয়েশনে আব্দুল্লাহ ফয়সালের একটা বল, মেহেদী হাসানের একটা বল ড্রিফট করে ভেতরে ঢুকতেছিল, তখন সে মাত্র 12 কি 15 রানের ছিল, মাত্র আজান আওয়াজের উইকেটটা পড়ে এরপরেই ওই বলটা ড্রিফট করে ভেতরে সে পুরো বিট হয়ে ওটা স্টাম্পে লেগে পেছনে 4 রান হয়ে যায়, কিন্তু বেলটা পড়েনি। ভেরি আনফরচুনেট আমাদের জন্য। ওইখানে উইকেটটা পেলে আমরা ইজিলি সেকেন্ড ইনিংসে তাদেরকে বুক করে ফেলতে পারতাম, হয়তো আমাদের ডিফিটটা 104 রানে, তাও একটা বিগ ডিফিট আমরা দিছি পাকিস্তানকে। ওই ডিফিটটা হয়তো 150 অথবা 200 রানের ডিফিটও হতে পারতো, বিকজ হি ওয়াজ দ্য টপ স্কোরার। Anyway, everything comes to good at the end. বাংলাদেশ ব্রিলিয়ান্ট বোলিং করছে এন্ড পাকিস্তানকে থ্রু এন্ড থ্রু আউট ক্লাস করেছে। মাঝখানে পাকিস্তানের ফার্স্ট ইনিংসে একটা পোর্শনে যে নিউ কামারদের একটা বিগ পার্টনারশিপ লাগে, ওই পোর্শনটা ছাড়া বাংলাদেশ ওভারঅল ব্রিলিয়ান্ট খেলছে। মানে যেটা আমাকে সারপ্রাইজ করছে ওটা হচ্ছে শান্তর ক্যাপ্টেন্সি, ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি। সে আগে থেকেও ভালো ক্যাপ্টেন্সি করতেছে, বাট এই ম্যাচে ভিজিবল ছিল তার ক্যাপ্টেন্সি এবং বোলাররা তাকে ব্যাকও করতেছিল। একটা পিরিয়ডে, সেকেন্ড ইনিংসের একটা পিরিয়ডে যখন সালমান আগা এন্ড আব্দুল্লাহ ফয়সাল একটু চার্জ করতেছিল এবং রানটা খুব কুইকলি আসতেছিল, তখন সে দুই দিক থেকে স্পিনার নিয়ে আসে এবং সামহাও মেসেজটা এরকম ছিল যে রান কন্টেন্ট করবে, কারণ টিতে আর মাত্র হয়তো 20 মিনিটসের গ্যাপ ছিল, 15 to 20 মিনিটসের গ্যাপ ছিল এবং তারা কুইক স্কোর করার চেষ্টা করতেছিল। সো স্পিনাররা এবং ফিল্ডিংটা এমন ভাবে সাজাইছে যে কুইক রান আর ওইখান থেকে হয় নাই। মানে ওইখান থেকে যদি 50-60 রানের একটা কুইক ইনিংস হয়ে যেত তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য, এবং ওইখান থেকেই তারা প্রেসারে পড়ে যায়। এবং জাস্ট আফটার টি যখন পেসাররা একদিক থেকে স্পিনার একদিক থেকে পেসার, ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট আইডিয়া, কারণ ব্যাটসম্যানরা টি থেকে একটু রেস্ট নিয়ে আসছে, নতুন করে স্টার্ট করতে যাচ্ছে, সো উইকেটের টার্নও নিচ্ছে, সো স্পিনারকেও খেলাচ্ছে, আবার ওই দিক থেকে নাহিদ রানাকেও ইউজ করছে। যখনই নাহিদ রানা কাটছে তখনই উইকেটটা পড়া শুরু হয়েছে, বিকজ হি ওয়াজ কুইক। সে পুরা দিন বোলিং করে নাই, 2 ওভার 3 ওভার 4 ওভারের একটা দুইটা স্পেল করছে, আনলেস তাকে বোলিং করায় নাই। সো সে ফুল এনার্জি নিয়ে এবং আমার মনে হয় মেসেজটাও এরকম ছিল যে ফুল স্পিডে যেন এখানে প্রেসারটা দেয়, বিকজ লাস্ট ইনিংস এখনই উইকেট নিতে হবে, আনলেস ওই ম্যাচটা আমাদের থেকে বের হয়ে যাবে। সো ব্রিলিয়েন্ট ক্যাপ্টেন্সি। আরেকটা জিনিস না বললেই নয়, ফোর্থ ডেতে যে হাফ এন আওয়ার 1 ঘন্টার প্লে আমরা লাস্ট ডে এন্ডে গিয়ে পাইছি, ওটা অল ক্রেডিট গোস টু দ্য গ্রাউন্ডসম্যান এন্ড গ্রাউন্ড স্টাফ অফ মিরপুর, বিকজ এত বৃষ্টি হয়েছে এবং একটা সময় দেখে মনে হচ্ছিল পুরো মিরপুরের গ্রাউন্ডে পানি আর পানি, বাট বিকজ মিরপুরের ড্রেনেজ সিস্টেম ইজ ব্রিলিয়েন্ট, সো উইদিন অ্যান আওয়ার সামহাও মাঠটা রেডি হয়ে গেছে। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যখন আমি মাঠটা বৃষ্টির সময় দেখতেছিলাম, আমার মনে হচ্ছিল না যে আজকে তো খেলা হবেই না, কালকেও খেলা কখন শুরু হবে এটা কোনো গ্যারান্টি নেই, বিকজ পুরো মাঠ পানি দিয়ে ঢাকা ছিল। সামহাও I don't know মানে how the drainage system works in মিরপুর এক্স্যাক্টলি হয়তো জানি না, বাট আগে থেকে জানি ড্রেনেজ সিস্টেমটা ভালো, বাট এত ভালো বোঝা যায় না। এত তাড়াতাড়ি পানি সোক করছে, সুপার সোকার ইউজ করছে তারা, গ্রাউন্ডসম্যানরা অল
ওভার দ্য গ্রাউন্ড রান অ্যারাউন্ড অ্যান্ড এই যে শক দিয়ে বা ওয়েটিয়ে দিয়ে কমপ্লিটলি ড্রাই করে ফেলছে এবং উইদিন অ্যান আওয়ার খেলা শুরু হয়ে গেছে। এবং ওইখানে যে 1 ঘন্টা ওইটা বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। ওই জায়গায় বাংলাদেশ উইকেটও নেয় এবং খেলাটা পুরো টার্ন অ্যারাউন্ড হয়ে যায়। পাকিস্তান কিন্তু ওইখান থেকে আর বেশি রান করতে পারে না এবং অল আউট করে আমরা ব্যাটিংয়ে আসি, আমরা ওইখানে স্কোরও করি। তারপরে দেখেন ফার্স্ট ইনিংসে ফিফথ ডেতে ফার্স্ট সেশনে শান্ত আসার পরে ওইখানে আমরা কোলাপস করতে পারতাম। এই লিডটা হয়তো 260 না হয়ে 180 হইতে পারতো। 180 হলে ইজিলি গেটেবল ছিল। পাকিস্তান এত প্রেসারে নিত না, এত কুইক খেলার চেষ্টাও করতো না, আর উইকেটও পড়তো না, তাদের কাছে টাইমও বেশি থাকতো। And the declaration was a forced declaration. আসলে নো উইকেট পড়ে গেছে, সো বাংলাদেশ চাইছে লাঞ্চের আগে অ্যাটলিস্ট 15-20 মিনিট যদি আমরা তাদেরকে বোলিং করতে পারি, একটা বা দুইটা উইকেট নিতে পারি। তো ডিক্লারেশনটা ভালো ডিক্লারেশন ছিল। আর 3-4 ওভার খেলে ডাইরেক্ট লাঞ্চে চলে লাঞ্চ পর্যন্ত খেলে ফেললে ওইটা ডিফারেন্ট ছিল। মানে পাকিস্তান তখন ফুল মাইন্ড সেট আপ নিয়ে আসতো যে চেস করবে কি ড্রর দিকে যাবে, বাট ওই সুযোগটা পায় নাই বিকজ 5 or 10 মিনিটসের গ্যাপ ছিল। এরপরই ব্যাটিং এ নামতে হয়েছে এবং ওইখান থেকে আমরা ভেরি ইম্পর্টেন্ট ইমামুল হকের উইকেটটা নিয়ে যাই। সো ক্রেডিট গোস টু অল দ্য সাপোর্ট স্টাফ, অল দ্য কোচিং স্টাফ অ্যান্ড অ্যানালাইসিস্ট, এভরিবডি দে ওয়ার্ক ব্রিলিয়েন্টলি। এবং বাংলাদেশের জন্য এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি বিগ অপরচুনিটি টু হোয়াইট ওয়াশ পাকিস্তান ইন বাংলাদেশ। যদি বাংলাদেশ নেক্সট টেস্টটা জিতে যায় এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে, দেন দ্যার ইজ এ পসিবিলিটি যে পাকিস্তানের বাংলাদেশের মধ্যে একটা রাইভালরি সিস্টেম শুরু হয়ে যাবে। এবং এরকম যেমন ইন্ডিয়া অস্ট্রেলিয়া যেভাবে খেলতেছে বর্ডার গাভাস্কার ট্রফি, আমরা হয়তো এরকম কিছু একটা শুরু করে দিতে পারি যদি আরেকটা সিরিজ বাংলাদেশে ভালো কিছু করতে পারে পাকিস্তানের যে। সো কংগ্রেচুলেশন টু বাংলাদেশ এন্ড অল দ্য ভেরি বেস্ট ফর দ্য নেক্সট ম্যাচ। ভালো থাকবেন সবাই, দেখা হবে, আল্লাহ হাফেজ।